বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে শুক্রবার বিকালে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদেরকে তুলে নিয়ে যায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী দৈনিক মানব জমিনকে নিশ্চিত করেছেন। এই ভিডিওটি যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার, তাদের সব মূল ভিডিওতে যাওয়ার আগে এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট থাকবে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার। তো দর্শক আর কথা বাড়াবো না, চলুন ভিডিও স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সম্প্রতি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ব্যাপারে নড়ে চড়ে বসেছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন। কয়েকদিন ধরে চলা সংঘর্ষে নিহত, আহত ও আটকদের বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এসব ঘটনার নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বানও জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি এই আহ্বান জানান ভলকার তুর্ক। বিবৃতিতে তিনি বলেন, আমরা টের পেয়েছি অনেক মানুষ সরকার সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর সহিংস আক্রমণের শিকার হয়েছে। তাদেরকে রক্ষা করার জন্য কোনো চেষ্টাই করা হয়নি। গত এক সপ্তাহ ধরে চলা সহিংসতায় সাংবাদিক, পুলিশ ও শিশুসহ অন্তত 193 জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দেশ জুড়ে চলা এই আন্দোলন সামাল দিতে বাংলাদেশ সরকার সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়, সেই সাথে কারফিউ জারি ও সেনা মোতায়েন করে। এ ব্যাপারে ভলকার তুর্ক বলেন, দীর্ঘ সময় ধরে ইচ্ছা করে ইন্টারনেট বন্ধ করার মতো স্থূলবুদ্ধির কাজ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, যা মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের মতো রাষ্ট্রীয় অঙ্গীকারকে ক্ষতিগ্রস্ত করে। বিবৃতিতে সহিংসতায় আহত হাজারের বেশি মানুষের চিকিৎসা না পাওয়া এবং অনেকের নিখোঁজ থাকার কথা উল্লেখ করে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার শোক প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, অন্তত 2 জন সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। বিরোধী দলের সদস্য সহ কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তিনি আরও উল্লেখ করেন, যারা নিহত, আহত বা আটক হয়েছে তাদের পরিবারের জন্য সরকারকে অবশ্যই সবকিছুর বিস্তারিত বিবরণ দিতে হবে। এছাড়া সাংবাদিক সহ দেশের নাগরিকদের অবাধ যোগাযোগ নিশ্চিত করতে সরকারকে ইন্টারনেট সেবা পুরোপুরি চালুরও আহ্বান জানান ভলকার তুর্ক। এদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত বলে মনে করছেন। বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে যা ঘটছে এবং আমরা যা দেখেছি তা হচ্ছে গণগ্রেফতার ও হত্যাকাণ্ড। এসব ব্যাপারে আমরা অত্যন্ত স্পষ্টভাবে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের নিশ্চয়তা দেওয়াটাও গুরুত্বপূর্ণ। এটি এমন একটি অধিকার যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে উল্লেখ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে শুক্রবার বিকালে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদেরকে তুলে নিয়ে যায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী দৈনিক মানব জমিনকে নিশ্চিত করেছেন। হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছেন, বিকাল 4টার কিছু পরে তাদেরকে তুলে নেওয়া হয়। গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্যনগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা, ছিলেন নজরদারিতেও। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে আর দেখা করতে দেওয়া হয়নি। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদেরকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিলেন। নাহিদের বোন ফাতেমা তাসলিম বলেন, গোয়েন্দা পুলিশ নাহিদ ও আসিফকে তুলে নিয়ে গেছে। তখন তারা দুজনেই অসুস্থ ছিল। তুলে নেওয়ার সময় তারা দুজনেই থরথর করে কাঁপছিল এবং তাদেরকে প্যান্ট পরতেও সময় দেওয়া হয়নি। এর আগে 22 জুলাই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছিলেন, তাকে চোখ বেঁধে তুলে নিয়ে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। ডিবি পরিচয়ে কোনো একটি রাষ্ট্রীয় বাহিনী তাকে তুলে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেছিলেন। বিবিসি বাংলাকে সে সময় তিনি বলেছিলেন, শারীরিক নির্যাতনের কারণে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, আঘাতের কারণে আমার 2 কাঁধ ও বাম পায়ের রক্ত জমাট বেঁধে আছে। শুধু শারীরিক নয়, মানসিকভাবেও নির্যাতন করা হয়েছে আমাকে। আন্দোলনে আমি যাতে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি সে কারণেই হয়তো আমাকে তুলে নেওয়া হয়েছিল। গত 20 জুলাই শুক্রবার মধ্যরাতে নন্দীপাড়ার এক বন্ধুর বাসা থেকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয় বলে শনিবার বিবিসি বাংলার কাছে অভিযোগ করেছিলেন তার বাবা বদরুল ইসলাম। রোববার সেখান থেকে মুক্ত হওয়ার পর নাহিদ ইসলাম জানান, তুলে নিয়ে যাওয়ার সময় ওই বাসার নিচে পুলিশ ও বিজিবির গাড়ি সহ 3-4টি গাড়ি ছিল। সেখানে থাকা একটি প্রাইভেট কার বা মাইক্রোতে তাকে ওঠানো হয়। সে সময় 3 থেকে 4 স্তরের কাপড় দিয়ে তার চোখ বাঁধা হয় এবং হ্যান্ডকাপ পরানো হয়। কিছু সময় পর গাড়ি থেকে নামিয়ে তাকে একটি বাড়ির রুমে নেওয়া হয় এবং তাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তার উপর মানসিক ও শারীরিক টর্চার শুরু করা হয়। নাহিদ ইসলাম বলেন, রোববার ভোরে 4টা থেকে 5টার দিকে পূর্বাচল এলাকায় তার জ্ঞান ফেরে। পরে আলো ফুটলে কিছু দূর হেঁটে একটি সিএনজি নিয়ে বাসায় চলে আসেন তিনি। রোববার দুপুর 12টায়
একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন তিনি। আঘাতের কারণে তার 2 কাঁধ ও বাম পায়ের রক্ত জমাট বেঁধে আছে বলে বিবিসিকে জানান নাহিদ। অন্যদিকে আসিফ মাহমুদকে গত 19 জুলাই রাত 11টার দিকে হাতিরঝিল মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায়। আন্দোলন স্থগিত করার ঘোষণা দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয় বলে জানান তিনি। না মানায় ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করে রাখা হয়। 24 জুলাই ফিরে আসার আগ পর্যন্ত এই 4-5 দিনে যতবার তার জ্ঞান ফিরেছে ততবার ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করে রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি বলেন, 24 জুলাই সকাল 11টায় আবার একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় আমাকে ফেলে দিয়ে যায়। এখন আমি পরিবারের সাথে হাসপাতালে চিকিৎসারত আছি। এই কয়দিনে যা ঘটেছে তা জানার চেষ্টা করছি। কিছুটা সুস্থ হলেই সমন্বয়কদের সাথে কথা বলে আন্দোলনের বিষয়ে বিস্তারিত কথা বলবো। 23 জুলাই মঙ্গলবার বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়করা সাংবাদিকদের জানান, 18 জুলাই থেকে সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ নিখোঁজ ছিলেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও অন্যতম 2 সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি জানি না আজকে রাজশাহী থেকেও বার্তা দেওয়া হলো, তাদেরও দাবি, আবার কেন্দ্রীয়ভাবে আরেকটা দাবি। এখানে 8টি বার্তা, আরেকটি জায়গায় দেখছি 9টি বার্তা। এটা ঠিক যে এখন সরকারের মূল লক্ষ্য থাকবে যে এই ছাত্র আন্দোলনে একটা বিভ্রান্তি তৈরি করা, বিভক্তি তৈরি করা, যাতে এর শক্তিটা নষ্ট হয়, যাতে এর একটা শক্তি হিসাবে যে আবির্ভূত হবে শিক্ষা প্রতিষ্ঠানে, এটা কোনোভাবেই সরকার চাইবে না। কিন্তু এখানে একটা ব্যতিক্রমী হলো, আমি 2 অংশেরই বক্তব্য যেটা দেখলাম, যে তারা কিন্তু সহসায় এই দায় থেকে মুক্তি পাচ্ছে না, এই কারণে যে এইটা বিবেকের দায়, এটা একটা নৈতিকতার দায়। সেটি হচ্ছে যে এই আন্দোলনে তাই না কত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। যদি সরকারি হিসাবে 200 ছাড়িয়ে যায় মৃত্যু সংখ্যা, তার অর্ধেক কি হবে ছাত্ররা? আমি নিশ্চিত না, সবার পরিচয় আমার কাছে নেই, সেই তালিকাও নেই। সেই তালিকা কি আদৌ হবে কিনা জানি না। যেমন ক্ষয়ক্ষতির তালিকা খুব পরিষ্কার, যেটি নিয়ে সরকার অলরেডি মাঠে নেমেছে, কিন্তু মৃত্যুর তালিকাটা খুব বেশি ফোকাস করতে চায় না এবং ওইটাকে সারপ্রেস করে নাশকতাটা বড়, সেটাকে সামনে আনতে চায়। এখন ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দেবে, যাদের নেতৃত্বে এত বড় আন্দোলন হয়েছে, তারা এটাকে ওন করেই কিন্তু তারা তাদের কর্মসূচি সামনে আনতে হবে। তো সেই অর্থে দেখছি যে 8টি বার্তা দেওয়া হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হতাহতদের তালিকা তৈরি, যেটি মানবাধিকার সংস্থাগুলিও বলছে, আন্তর্জাতিক, জাতিসংঘ সহ। হত্যা ও হামলায় জড়িতদের চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আবু সাইদ কিভাবে মারা গেল, ছাদে যেই শিশু। সম্মানিত দর্শক মণ্ডলী, এত করে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন। তো দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে যাবেন। আর হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন